শোনো টুনি, কাল যে তুমি একটা পিঠে বানিয়েছিলে সেটা খেতে নাকি অনেক সুস্বাদু হয়েছিল। তাই তোতা দাদা বলছিল আমরা যদি পিঠার ব্যবসা করি তাহলে অনেক টাকা রোজগার করতে পারবো। এতে আমাদের অভাব কিছুটা কমে যাবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে টোনা, কাল ভোরবেলা উঠে আমি পিঠে বানিয়ে দিব, আর তুমি বনে বনে ঘুরে সেগুলো বিক্রি করো। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর টুনি ঘুম থেকে উঠে পিঠে বানাতে থাকে। আজ প্রথম দিন তো, তাই একটু কম করে পিঠে বানিয়ে দিলাম। আর যদি সবগুলো পিঠে বিক্রি হয় তাহলে কাল থেকে বেশি করে বানাবো। টুনি, তোমার পিঠে বানানো হলো? তাড়াতাড়ি করো, বেশি রোদ ওঠার আগে আমাকে পিঠা বিক্রি করে বাড়িতে আসতে হবে। তা না হলে অত রোদে বনে বনে ঘোরা কষ্টকর হয়ে যাবে। এ নাও টোনা, পিঠাগুলো বিক্রি করতে নিয়ে যাও। এরপর টোনা পিঠা বিক্রি করতে চলে যায় আর সারা বন ঘুরে পিঠা বিক্রি করতে থাকে। যাক বাবা, অনেক টাকা রোজগার করতে পেরেছি, এবার বুঝি আমাদের অভাব দূর হয়ে যাবে। এই যে দাদা, আমার মেয়েকে 5টা পিঠা দাও। তোমার বানানো পিঠা খেতে নাকি অনেক সুস্বাদু, এজন্য আমাকে কাছ থেকে ধরে নিয়ে এলো শুধুমাত্র তোমার বানানো পিঠা খাবে বলে। দাও তো দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এই নাও। এরপর টোনা সবগুলো পিঠা বিক্রি করে বাড়িতে চলে যায়। এ কি টোনা, তুমি এসেছো? তা আমার বানানো পিঠা সকলে পছন্দ করেছে তো? হ্যাঁ টুনি, বনের সবাই তোমার পিঠার অনেক প্রশংসা করেছে। কাল থেকে একটু বেশি করে পিঠা বানিয়ে দিও। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায় আর পরের দিন টোনা আবারও পিঠা বিক্রি করতে চলে যায় আর সারাদিন ঘুরে ঘুরে পিঠা বিক্রি করে। এই পাইজুল, আজকেও পিঠাওয়ালা আঙ্কেলটা এসেছে নাকি? তা কোথায় সেই আঙ্কেল? আমিও পিঠা খাবো। ওই আঙ্কেলের পিঠাগুলো খেতে কি দারুণ মজা! আহা, ভাবতেই আমার জিভে জল চলে আসছে। ও মা, পিঠা! পিঠা খেতে তো আমার খুব ভালো লাগে, আমিও পিঠা খাবো। কিন্তু পিঠাওয়ালার দেখা কোথায় পাবো? এই পাইজুল, বল, আমাকে তাড়াতাড়ি বল, পিঠাওয়ালা কোথায়? এই কনক, তুই আমার সাথে আয়, আমি তোকে পিঠাওয়ালা আঙ্কেলের কাছে নিয়ে যাচ্ছি। এরপর পারুল কনককে টোনার কাছে নিয়ে যায়। এদিকে পরিকন্যাও তাদের পেছন পেছন সেখানে চলে যায়। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে দুটো পিঠা দাও। ওই তো পিঠাওয়ালা, কিন্তু আমি তো ওদের সামনে যেতে পারবো না। কেননা ওই পিঠাওয়ালা যদি আমাকে দেখে বন্দি করার চিন্তা করে তখন কি হবে? আমি বরং ওই পিঠাওয়ালার বাড়িতে চলে যাই, আর ওরা ঘুমিয়ে পড়লে আমি লুকিয়ে লুকিয়ে পিঠা খেয়ে আসবো। আজকে আকাশের অবস্থা বেশি একটা ভালো লাগছে না, এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। যাই, এই কয়েকটা পিঠা বাড়িতে ফেরত নিয়ে যাই। এরপর টোনা বাড়িতে চলে যায় আর পরিকন্যাও টোনার পেছন পেছন টোনার বাড়িতে চলে যায় আর একটা আলমারির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে যায় আর হঠাৎ করে ঝড় বাতাস শুরু হয়ে যায়। এ কি টোনা, ঘরে যে চাল ডাল সবজি সব শেষ হয়ে গেছে। তোমাকে বলবো বলবো ভেবে আর বলাই হয়নি। এখন কি খাবো? কেন টুনি, আজ রাতটা পার করে দেওয়ার জন্য ঘরে কি কিছুই নেই? না টোনা, তবে সকালে বুড়িমা এক বাটি ভুট্টা দিয়েছিল, আর তুমি যে পিঠাগুলো ফেরত এনেছো সেগুলোই আছে। তাহলে আজকের রাতটা পিঠাগুলো খেয়েই কাটিয়ে দিব। এখন তো আর বৃষ্টিতে বাইরে যেতে পারবো না। আলমারির পেছন থেকে পরিকন্যা টোনা ও টুনির সমস্ত কথা শুনতে পায়। ইরিং পিরিং পিরিং ছা, চাদর কাঠি, আমাকে টোনা টুনি রান্নাঘরে নিয়ে যা। সঙ্গে সঙ্গে পরিকন্যা অদৃশ্য হয়ে টুনির রান্নাঘরে চলে যায় আর সেখানে গিয়ে সে ডালিতে কয়েকটা পিঠা দেখতে পায় আর তাড়াতাড়ি করে সবগুলো পিঠে অনেক মজা করে খেতে থাকে। সত্যি এই পাখিরা অনেক সুন্দর করে পিঠা বানিয়েছে, কিন্তু ওদের পিঠাগুলো তো আমি খেয়ে ফেললাম। এখন ওরা কি খাবে? আমি বরং জাদু করে এই ভুট্টাগুলো রান্না করে দেই। এরপর পরিকন্যা তার জাদুর কাছে দিয়ে জাদু করে ঘরে থাকা ভুট্টাগুলো রান্না করে দেয়। যাও টুনি, রান্নাঘর থেকে পিঠাগুলো নিয়ে এসো। এরপর টুনি রান্নাঘরে চলে যায়। এ কি, পিঠাগুলো কোথায় গেল? এ কি, এগুলো তো ভুট্টা, কিন্তু কে এভাবে ভুট্টাগুলো রান্না করলো? এ কি কালু দাদা,
এই সময় তুমি আমাদের বাড়িতে কিছু বলবে নাকি? আমি কি বলবো সেটা তোদের জানার কথা রে টুনি। তোরা তো জানিস এই জমিটায় থাকতে হলে প্রতিদিন আমাকে চাঁদা দিতে হবে। আজ অনেক দিন ধরে তোরা আমাকে চাঁদা দিতে যাস না, তাই বাধ্য হয়ে আমি নিজেই চাঁদা নিতে এলাম। এখন দে দেখি, সব মিলিয়ে 5,000 টাকা দে। না কালু দাদা, আমরা তোমাকে একটা কানা করিও দিতে পারবো না, কারণ এই জমিটা আমরা টাকা দিয়ে কিনেছি। তাহলে এমনি এমনি তোমাকে চাঁদা দিতে যাবো কেন বলো তো? এই বনের সবাই আমাকে নিজ দায়িত্বে চাঁদার টাকা দিয়ে আসে, আর তোরা দুজন কেন দিবি না? ভালোই ভালোই বলছি টুনি, তোরা আমাকে 5,000 টাকা দিয়ে দে, তা না হলে আমার দলেরা এসে তোদের ঘর বাড়ি ভেঙে চুরমার করবে। না কালু দাদা, তোমরা পরিশ্রম না করে অন্যায়ভাবে আমাদের মতো গরিব অসহায়দের কষ্টের টাকায় সংসার চালাচ্ছ। এদিকে আমরা এত পরিশ্রম করেও ভালোভাবে দিন কাটাতে পারছি না। আমরা কিছুতেই তোমাকে টাকা দিব না। ও বুঝেছি, তোরা ভালো কথাই কান দিবি না, তবে দেখ আমি তোদের কি অবস্থা করি। এরপর কালু টোনার বাড়ি থেকে চলে যায় আর তার দলের পাখিদেরকে সাথে নিয়ে আসে। এই শোন, তোরা এক্ষুনি ওদের ঘর বাড়ি ভেঙে চুরমার করে দে। কালুর দলের পাখিরা যেই না টোনা ও টুনির ঘর ভাঙতে যাবে, ঠিক তখনই সেখানে পরিকন্যা চলে আসে আর তার জাদুর কাঠি দিয়ে জাদু করে সবাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। এ কি কাণ্ড! পরিকন্যা এলো কোথা থেকে? এই টুনি, এই তোরা আজকাল পরিদের সাথেও বন্ধুত্ব করেছিস? এক্ষুনি তোদের পরিকন্যা বন্ধুকে বল আমাদের মুক্ত করে দিতে, তা না হলে আমরা তোদেরকে ছাড়বো না। চুপ করো দুষ্টু পাখি, তুমি আগে নিজেকে মুক্ত করো, তারপর ওদেরকে মারার কথা ভাবো। আর ওরা আমার বন্ধু নয়, আমি ওদের বানানো পিঠে খেতে এসেছিলাম, আর এসে তোমাদের মতো অসৎ দুষ্ট চাঁদাবাজ পাখিদের দেখলাম। ঘুষ, চাঁদাবাজ, ভাঙচুর আইনত দণ্ডনীয় অপরাধ, আর এই অপরাধের শাস্তি তোমাদের পেতেই হবে। ইরিং বিরিং তিরিং চা, চাদর কাঠি এই দুষ্ট পাখিদের উল্টো করে বেঁধে ফেলে ঝটফট। সাথে সাথে কালু কবুতর ও তোতাকে গাছের ডালের সাথে উল্টো করে বেঁধে ফেলা হয়। অসৎ পথে রোজগার করার ফল আজ আমরা ভোগ করছি। আমরা আর কখনো অসৎ উপায়ে রোজগার করব না। তোমরা আমাদের মাফ করে দাও। টুনি রে, তোরা আমাদেরকে মাফ করে দে। এখন থেকে আমরা পরিশ্রম করে রোজগার করব। তুমি ওদের শাস্তি দিয়ে খুব ভালো করেছো পরিকন্যা। এদের মতো অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ না করলে এদের অন্যায় কাজ দিন দিন বেড়ে যাবে। তবে এরা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে, তাহলে তুমি ওদেরকে ক্ষমা করে দাও। টুনির কথা শুনে পরিকন্যা তিনজনকেই মুক্ত করে দেয় আর তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, সমাজে কালুদের মতো অনেক চাঁদাবাজ আছে। এদেরকে কখনো আশ্রয় দেয়া যাবে না, কেননা অন্যায়ের প্রতিবাদ না করলে অন্যায়কারীর সাহস আরো বেড়ে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টোনা, আমার মনে হচ্ছে এবার আমাদের সবজি ফলন খুব ভালো হবে। দেখো গাছগুলো কি সুন্দর লতানো আর তরতাজা হয়ে উঠেছে। মনে হচ্ছে বাম্পার ফলন হবে এবার। হলে তো ভালোই হবে। এই সবজির বাগানে দুজনে তো আর কম পরিশ্রম করছি না। সবজির ফলন ভালো হলে তো আমাদেরই লাভ হবে। শুধু লাভ হলে হবে? আমি বলি কি, এবার সবজি বিক্রি করে টাকা জমিয়ে নতুন ঘর বানাবো। পুরাতন ঘরে আর কতদিন? এবার বর্ষাটা কাটবে কিনা সেটাই তো সন্দেহ। সেটা তো আমিও ভাবছি, কিন্তু বউ, একটা বাসা বানাতে কি আর কম টাকা পয়সা দরকার? এই সবজি বিক্রি করে কি আর অত টাকা পয়সা আমি জোগাড় করতে পারবো? বড্ড দুশ্চিন্তা হয় আমার, জানো তো। আরে কোনো চিন্তা করতে হবে না টোনা দাদা, এবার আমাদের সকলের দুশ্চিন্তা দূর হবে। বলছিস কি খরগোশ? দুশ্চিন্তা দূর হবে মানেটা কি? কি হয়েছে বলতো শুনি। আরে টুনি দিদি, পরে নতুন সাধু বাবা এসেছে। সাধু বাবার কাছে আছে সকল সমস্যার সমাধান। আমার কাল থেকে পেট খারাপ, তাই আমি গিয়েছিলাম সাধু বাবার কাছে। এই দেখো, সাধু বাবা আমাকে ঔষধ দিয়েছে। এই ঔষধ খেলে আমার একদিনেই পেট ভালো হয়ে যাবে। তাই নাকি? তবে তো সাধু বাবার কাছে যেতেই হচ্ছে। সবজির ফলন যেন বেশি হয়, তার জন্য ওষুধ আনতে হবে। তবে আর দেরি করছো কেন টোনা দাদা? সাধু বাবা বনের দক্ষিণের 3 তলা ঘাসের ঘর বানিয়েছেন, আর সেই ঘরের সামনে বসেছেন। তাড়াতাড়ি যাও সাধু বাবার কাছে। চারদিকে সাধু বাবার কথা ছড়িয়ে পড়েছে, সকলে যাচ্ছে সাধু বাবার কাছে।
তাই নাকি? তবে তো আর দেরি করা ঠিক হবে না। আমরা না হয় পরে সবজি বাগানের আগাছা তুলবো। আমার তো মনে হচ্ছে সাধু বাবার কাছে যাওয়া উচিত আগে। এরপর টোনাটুনি সাধু বাবার কাছে যাওয়ার জন্য উড়াল দেয়। খরগোশ ঔষধ নিয়ে চলে যায়। আর টোনাটুনি উঠতে উঠতে তিনতলা ঘাসের ঘরের কাছে যায় আর দেখে সাধু শিয়ালকে বনের অনেক পশু পাখি ঘিরে ধরেছে। রোগ শোকের অভিধান শিয়াল সাধু করবে সবকিছুর সমাধান। তাই তোরা হতাশ হোস না, একে একে নিজেদের সমস্যার কথাগুলো বলে ফেল দেখি। সাধু বাবা, আমার তো ঘোর সমস্যা। অনেক চেষ্টা করেছি, তবুও তো বিয়ে করতে পারছি না। এমনকি পাত্রীও পছন্দ করে রেখেছি, তবুও তাকে রাজি করিয়ে বিয়ে করতে পারছি না। কোনো সমস্যা নেই বাছা, তুই যখন আমাকে তোর সমস্যার কথা বলেছিস সমাধান তো তুই পাবি। এই বোতল ভর্তি জল নিয়ে যা বাছা, তোর পছন্দের মেয়ের শরীরে এই জল ছেটালেই সে বিয়েতে রাজি হবে। কি সাধু বাবা, আপনি জল দিয়ে আবার কেড়ে নিলেন যে? বুঝলাম না তো। তুই কি ফ্রিতে এই জল নিবি নাকি? এই জল নিতে হলে তো খরচ করতে হবে। এক বোতল জল 500 টাকা। আগে টাকা দে, পরে জল পাবি। 500 টাকা? বিয়ে করার জন্য শুধু 500 টাকা কেন? আমি তো 5000 টাকা দিতেও রাজি। এই নিন সাধু বাবা। বড্ড বিয়ে পাগল পাখি। তারপর বলো, আর কার কি সমস্যা? আমি আগে বলছি সাধু বাবা, আসলে আমি আমার জমিতে সবজির বাগান করেছি। আমি চাই আমার বাগানে সবজির বাম্পার ফলন হোক, যেন সবজি বিক্রি করে আমি অনেক টাকা রোজগার করতে পারি। এই কথা, কোনো সমস্যা নেই। আমি তোকে এক বোতল ঔষধ দিব, তার জন্য 2000 টাকা লাগবে। হ্যাঁ, 2000 টাকা? সে তো অনেক টাকা। হ্যাঁ গো, আমরা এত টাকা পাবো কোথায়? যদিও বা আমার কাছে অত টাকা নেই, তবুও তোমার গলার চেনটা তো আছে। আমরা এই চেনটা বিক্রি করে না হয় টাকা এনে দিব। তবে মা, তোরা টাকার বন্দোবস্ত কর, আমি ততক্ষণে অন্য কারো সমস্যার সমাধান করি। এবার বলো, কে কোন সমস্যার সমাধান চাও? সাধু শিয়ালের কথা শুনে টোনাটুনি উড়াল দেয় টাকার বন্দোবস্ত করার জন্য। আর শিয়াল এদিকে অন্য পশু পাখিদের সমস্যা শুনে আর টাকার বদলে জল আর ঔষধ দিতে থাকে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে। হায় হায়, এটা কি সর্বনাশ হলো রে! আমি এত সেজে গুজে মেকআপ করে বের হয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আমার ওপর জলটা ছিটালো কে? কার এত বড় সাহস? আমি জল ছিটিয়েছি সুখী, আমি। এগুলো সাধু বাবার দেয়া জল। এবার আমি তোমাকে বিয়ে করব। বদমাইশ তেসরা কবুতর, তোকে বারবার রিজেক্ট করার পরেও তুই আমাকে বিয়ে করতে চাস? আবার কি সব জল এনে আমার উপর ছিটিয়ে আমার ঘুরতে যাওয়ার 12টা বাজিয়ে দিলি? এবার আমি তোর 12টা বাজাবো, দাঁড়া। রাগে গজগজ করতে করতে সুখী কবুতরের কাছ থেকে বোতলটা কেড়ে নেয় আর বোতল নিয়ে কবুতরকে মারতে ধরলে কবুতর পালিয়ে যায়। আর সুখী রেগে কবুতরের পিছু নেয় আর কবুতর উড়তে উড়তে খরগোশের পাশে গিয়ে লুকায়। আরে আরে কবুতর দাদা, কি হয়েছে? কোথা থেকে এমন উড়ে এলে? একে সুখী তো দেখছি বোতল হাতে হাজির। কি হয়েছে বলো তো? সরে যা বলছি খরগোশ, আমি এই কবুতরকে আজ উচিত শিক্ষা দিব। কবুতর আমাকে ভিজিয়ে দিয়েছে। বিশ্বাস কর খরগোশ, আমি ইচ্ছে করে এমন কাজ করিনি। সাধুর কাছে 500 টাকা দিয়ে জল কিনে নিয়েছি সুখীকে বিয়ে করার জন্য। ওই সাধুর কথা বলো না কবুতর দাদা, পেট খারাপ হয়েছিল বলে ওই সাধুর কাছে গিয়েছিলাম। সাধু আমাকে এমন ঔষধ দিয়েছে, পটি ভালো হওয়া তো দূরের কথা, আমার পটি যেন বন্ধই হচ্ছে না। এই রে, আবারও পেট প্রচুর দিচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি পটি করে ফেলবো। তো বলছো কি?
খরগোশের পটি করার কথা শুনে কবুতর নাক ছিটকিয়ে সেখান থেকে চলে যায়। সুখীও কবুতরের পিছু নেয় আর উড়তে উড়তে দেখে টোনা আর টুনি তার পছন্দ ধরা সবজি বাগানের পাশে বসে কাঁদছে। বদমাইশ সাধু ধ্বংস করে দিল আমাকে, আমার সবজির বাগানও গেল, আমার বউয়ের সোনার চেনও গেল। এবার আর ওই সাধুর রক্ষে নেই, আমি যাব ওই সাধুর কাছে। আমিও আছি তোমাদের সাথে। বদমাই সাধুর জন্য আমারও যে নাজেহাল দশা। এভাবেই বনের পশুরা একে একে ক্ষিপ্ত হতে থাকে আর সাধুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সবাই একত্র হয়ে তিনতলা ঘাসের ঘর ঘেরাও করে। বদমাইশ সাধু, কোথায় তুই? বেরিয়ে আয় বলছি, জলদি বেরিয়ে আয়। সাধুকে ডাকলে কি আর সাধু আসবে? আমাদের এই ঘরের ভিতরে গিয়ে সাধুকে টেনে হিঁচড়ে বের করে আনতে হবে। কিন্তু কোন ঘরে সাধু আছে? এখানে তিনতলায় তো তিনটা ঘর, আমরা কোন ঘরে যাব? বোকার মতো কথা বলো না তো, আমরা ভাগ ভাগ হয়ে তিনটা ঘরে ঢুকবো। টুনির বুদ্ধিমতো পশু পাখিরা ভাগ ভাগ হয়ে তিনটা ঘরেই ঢোকে আর সাধু শিয়ালকে খুঁজতে থাকে, কিন্তু শিয়ালকে খুঁজে না পেয়ে সবাই বাহিরে আসে। কিছুতেই তো কিছুই হলো না, শিয়াল বেটা আবার পালালো না তো? সেটা কি করে সম্ভব? শিয়াল তো বুঝতেই পারেনি আমরা ওকে ধরতে আসবো। বলছি গাভী দিদি, এবার তুমি শেষ ভরসা। দলবল এনে খেয়ে ফেলো এই ঘাসের ঘর। দেখি শিয়াল বেটা পালিয়ে যায় কোথায়। টুনির কথা শুনে গাভী ছুটে যায় আর তার দলবলকে ডেকে আনে। এরপর সবাই মিলে ঘাসের ঘরটা খেয়ে ফেলে আর ঘরের নিচের গর্ত থেকে শিয়াল ভয়ে ভয়ে বেরিয়ে আসে। আরে বাস, ভণ্ড সাধুর মাথায় তো অনেক বুদ্ধি। ঘরে নয়, একেবারে ঘরের নিচে গুহা বানিয়ে লুকিয়ে পড়েছে। আজ তো রক্ষা নেই বদমাশ সাধু, তোকে এবার মেরে তক্তা বানাবো। টাকা নিয়ে ভণ্ডামি, আক্রমণ! এরপর টোনার কথা মতো সকলে শিয়ালকে মারতে যেতেই শিয়াল পালিয়ে যায়। দেখলে তো বন্ধুরা, সব পাখিদের পরিণতি কি হলো। তাই না বুঝে না শুনে অন্ধবিশ্বাসে কিচ্ছু করা ঠিক নয়। অন্ধবিশ্বাসে হিতের বিপরীত ঘটে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।